দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি সুনাইর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বাড়িতে এবং দেখছেন এবং তিনি যে ম্যাপটার সামনে দাঁড়িয়ে আছেন সেটা ডিলিমিটেশনের পর যে সুনাই বিধানসভা তৈরি হয়েছে সেই বিধানসভার একটি ম্যাপ এবং সেই ম্যাপের সামনে তাকে তিনি বসেছেন এবং এই যে সুনাই ম্যাপটা দেখছেন এই ম্যাপের যে অংশগুলো ভৌগোলিক এলাকাগুলোর মধ্যে এবার ভোটাভুটি হবে এবং এখানে আমিনুল হক লস্কর এবার কংগ্রেসের টিকিট পেয়েছেন। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনের আগে আমিনুল হক লস্কর বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন এবং গত 2 বছর তিনি কংগ্রেসের হয়ে অনেকগুলো সাংগঠনিক কাজ করেছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং শেষ পর্যন্ত তিনি কংগ্রেসের টিকিট পেয়েছেন। তো আমি প্রেক্ষাপটটা একটু বিশ্লেষণ করছি এবং তিনি যে টিকিট পেয়েছেন এই সুনাইয়ে 18 জনের মতো কংগ্রেসের টিকিটের দাবিদার ছিল এবং তিনি টিকিট পেয়েছেন। তো তার আগে আমি একটু সুনাইর যে জনবিন্যাসটা একটু বলে দিচ্ছি। এখানে সুনাইতে বিধানসভা যে আসনটা সেই আসনের প্রায় 87% ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের মানে মুসলমান সম্প্রদায়ের এবং 13% হিন্দু সম্প্রদায়। তো এরকম একটা প্রবল মুসলিম ঘনিষ্ঠ আসনে তিনি এবার কংগ্রেস প্রার্থী হয়েছেন। কিন্তু সমস্যাটা হয়েছে 18 জন যে দাবিদার ছিলেন তারা কি বিষয় নিয়েছে এই সমস্ত বিষয়ে আমরা এখন তার কাছে জানতে চাইব। তো প্রথমে আপনাকে কংগ্রেসের টিকিট পেয়েছেন, ধন্যবাদ। আপনি কি এই যে এত বিরোধিতা হচ্ছে যে 18 জন কীভাবে সামলাবেন? দেখেন, মূল কথাটা হয়েছে যে আমার সোনাই সমষ্টিতে 18 জন নাই, 13 জন আমাকে নিয়ে। আচ্ছা। আর 12 জন হয়েছেন মানে আমি বাদে। এর মধ্যে 12 জনের মধ্যে 7 জন হয়েছেন সমষ্টির বাইরে। ওরা সোনাই সমষ্টির কোনো ভোটারও নাই। আর সোনাই কারা কারা আপনি দেখতে বুঝতে পারেন আনসার হোসেন লস্কর আনসার বাড়িতে কনকপুরতে আসেন। আচ্ছা। জাবেদ আখতার লস্কর, ওনার বাড়িও কনকপুর খালপাড়ে। এরপরে আপনার নাজিয়া ইয়াসমিন মজুমদার, ওনার বাড়ি হয়েছেন সুনাই রুটে, উনি হয়েছেন কনকপুরের। মফিজুল ইসলাম বড়বইয়া, উনি হয়েছেন হাইলাকান্দির। এরপরে আপনার জন চৌধুরী, উনি হয়েছেন শিলচরের। এরকম আরও আছেন যারা সোনাইয়ের মানুষের লগে কিংবা সোনাইয়ের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নাই। নির্বাচন আসলে ওরা টিকিট চায়, কিন্তু অতীতে কোনো রাজনীতির কোনো অভিজ্ঞতা এবং এরকম তারা কিছু কোনো দিন ছোটো হোক কিংবা বড়ো হোক কোনো জনপ্রতিনিধি ছিলেন না। আজকে যারাও টিকিটের প্রত্যাশী, হ্যাঁ টিকিট চাওয়া ওদের অধিকার আছে, টিকিট চাওয়া অধিকার আছে। কিছু টিকিটের দাবিদার ওদেরকে করা হয়েছে। বর্তমান যিনি বিধায়ক আছেন, যিনি অগপ দলে জয়েন করেছেন, উনি আপনার কিন্তু দলে সার্ভে করে দেখেছে, বিভিন্ন সমীক্ষায় দেখেছে, বিভিন্ন মানুষের মতামত নিয়েছে। দেখা গেছে যে এই 12 জনের কোনো জনসম্পর্ক নাই, এদের কোনো সার্ভে রিপোর্টও খুবই খারাপ। এদের সব নাই, আমি সবের কথা বলবো না। আজকে টিকিট তো একজনে পাবে। দেখা গেছে যে যদি একজনে পেত তাহলে অন্য 12 জন ডিপ্রাইড হতো। আমিও ঠিক একরকম আমি পেয়েছি, 12 জন হয়তো পাইনি। কিন্তু দেখা গেছে এখন এই 12 জনের মধ্যে কয়েকজন করিমউদ্দিনের সঙ্গে একটু যোগাযোগ রাখতেছেন, আর এরা মূলগত করিমউদ্দিনের মানুষ। আচ্ছা, আখতার হোসেন বড়ভূইয়া একজন প্রবল দাবিদার ছিলেন এবং তিনি সোনাই মণ্ডলের সভাপতি, সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন। তো এই যে আখতার হোসেন বড়ভূইয়ার যে ভূমিকাটা এবং তিনি দেখছি কোনো অবস্থায় তিনি আপনাকে মেনে নিচ্ছেন না, এটা কি আপনার জন্য একটা অসুবিধা হবে না? দেখেন, আখতার হোসেন বড়ভূইয়া উনি দাবি করেন উনি মানে কংগ্রেসি, কংগ্রেসের অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আপনাকে বলছি 2013-তে উনি জেলা পরিষদের টিকিট পাননি। পূর্ব সোনাই জেলা পরিষদ যেটা, এখানে কংগ্রেস দল থেকে বিনা গোয়ালাকে দেওয়া হয়েছিল, কৈলাস গোয়ালার মিসেসকে। পূর্ব সোনাই জেলা পরিষদে 95% হয়েছে আপনার মাইনরিটি ভোটার। ওই 95% মাইনরিটি ভোটারের মধ্যে আখতার হোসেনকে কংগ্রেস টিকিট দেয়নি, হোয়ার
5% গোয়ালা মানুষ যেখানে আছে, মাত্র 2000-ও নাই, আরও কম, 1500-এর মতো হিন্দি স্পিকিং যেখানে ভোটার আছে, এখানে দল কিন্তু বিনা গোয়ালাকে দিয়েছে। আর সুনাইয়ের পূর্ব সুনাইয়ের জেলা পরিষদের ভোটাররা ওই সময় আখতার হোসেনকে ভোট না দিয়ে উনি নির্দল হারিয়েছিলেন, কংগ্রেসের ক্যান্ডিডেটের বিরুদ্ধে নির্দল হারিয়েছিলেন। ওই সময় ওনাকে ভোট না দিয়ে সুনাইয়ের ভোটাররা বিনা গোয়ালাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মানে আপনি বলতে চাইছেন যে তার জনপ্রিয়তা থাকলে জেলা পরিষদ এলাকাতে নাই, জেলা পরিষদ এলাকাতেও উনি বিনা গোয়ালার মতো একজন হিন্দি স্পিকিং, যেখানে এই সমষ্টিতে মাত্র 5% হিন্দি স্পিকিং, ওখানে উনি পরাজিত হয়েছেন। আর যত নির্বাচন হয়, এরপর থেকে যত নির্বাচন হয়েছে, প্রত্যেক সময় কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থাকেন। 2016-তে এনামুল সাহেব ক্যান্ডিডেট ছিলেন, 2016-তে এনামুল সাহেব কংগ্রেসের প্রার্থী ছিলেন, কিন্তু আখতার হোসেন বড়ভূঁইয়া আমার সঙ্গে ছিলেন। 2021-এ আপনার সঙ্গে ছিলেন? আমার সঙ্গে ছিলেন। আচ্ছা, আমি বিজেপির প্রার্থী ছিলাম, আমার সঙ্গে ছিলেন। আচ্ছা, উনি আমাকে সাহায্য করেছেন। আচ্ছা, 2021-এ কংগ্রেস এআইডিএফের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া ছিলেন, ওই সময় উনি আমার সঙ্গে ছিলেন। এরপরে 2011-তে যখন এনামুল সাহেব ক্যান্ডিডেট ছিলেন, এনামুল সাহেব যখন 2013-তে ওনাকে টিকিট দেননি, তখন উনি রশিদ মজুমদারের সঙ্গে ছিলেন। এর জন্য কংগ্রেস করেন, ভোট আসলে কিন্তু ইনি কংগ্রেস প্রার্থীর বিরোধিতা করেন, এটা পুরানা অভ্যাস। এটা এর জন্য দলে অনেক খবরাবর নিয়ে অনেক দেখেছে, অনেক সমস্যা সমীক্ষা দেখেছে, অনেক পুরানা ট্যাগ দেখেছে, দেখে ওনাকে টিকিট দেয়নি। কিন্তু উনি তো দলের ক্যান্ডিডেটের বিরুদ্ধে 13-তে ইলেকশন করেছেন ইন্ডিপেন্ডেন্ট, ওনাকে দল সাসপেন্ড। আপনি বলতে চাইছেন যে আখতার হোসেন বড়ভূঁইয়া ততটা কংগ্রেসই নন, যতটা দাবি করেন অতটা কংগ্রেসই নাই। আমার কথা হলো, যে দলে থাকেন ওই দলে খাঁটি হয়ে থাকতে পারেন। আজকে আমি আমার দলের টিকিট ঘোষণা হওয়ার আগে প্রত্যেক সভাতে আমি বলতাম, 2 বছর আপনি তো প্রত্যেক সভাতে আমি বলতাম, দলের যাকে টিকিট দেবে তার হয়ে আমি সৈনিক হয়ে দলের কাজ করব। আমাকে যদি দলের টিকিট দেয় সবের সাহায্য চাবো। দল যদি অন্যকে টিকিট দেয়, আমি জেতার জন্য যে কষ্ট করব, তার জন্য অতটা কষ্ট করে আমি অতটা কাজ করে তাকে জেতানোর চেষ্টা করব। দল করেন আর দলের ক্যান্ডিডেটের বিরোধিতা করেন, এটা হবে। আচ্ছা, করিমউদ্দিন বড়ভূঁইয়া এই যে অগপতে যোগ দিলেন এবং তিনি একটা মন্তব্য করেছেন যে মুসলমানদের উচিত ক্ষমতার সঙ্গে থাকা, এই কথাটা হয়তো তিনি এই জন্য বলতে চাইছেন যে যাতে তিনি অগপয় যোগ দেওয়ার তিনি জোট সঙ্গী হয়েছেন বিজেপির, এতে হয়তো সংখ্যালঘু ভোটাররা অন্য কিছু ভাবতে পারেন, তাই হয়তো তিনি মন্তব্য করেছেন। এই যে তিনি কথাটা বলেছেন যে মুসলমানদের উচিত সরকারের সঙ্গে থাকা, তার এই মন্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, করিমউদ্দিন বড়ভূঁইয়া যে একজন যে কি বলবো, রাজনৈতিকভাবে ব্যালেন্সহীন ব্যক্তি। 2021-এ যখন আমি প্রার্থী ছিলাম সরকার পক্ষের, ওই কথাটা কি ওনার মনে নাই তখন, যে সরকার পক্ষে মুসলমানকে যাওয়া প্রয়োজন? তখন তো সরকার পক্ষের প্রার্থীর বিরুদ্ধে উনি ক্যান্ডিডেট ছিলেন। আর মূল কথা হয়েছে, মুসলমানরা কোন সরকারের পক্ষে যাবে? যে সরকারের মুখিয়ারা বলেন, যে সরকারের মুখ্যমন্ত্রী বলেন যে আমার দলে কোনো মুসলমানের স্থান নাই, মিয়ার স্থান নাই। আর দেখেন, আমি আপনাকে বলছি, মিয়া আর মুসলমান মুখ্যমন্ত্রীর জন্য এক। আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি। উনি বলেছেন, যেটা বলেন করিমউদ্দিন, যে মিয়া নাকি মহাশয়। উনি তো যতটা জ্ঞান অতটাই বলছেন মেয়ারা মহাশয়। যে মুখ্যমন্ত্রীর কথা যদি মেয়ারা মহাশয় হন, আর করিমউদ্দিনের বড়ভূঁইয়ার কথা যদি মেয়ারা মহাশয় হন, তো মুখ্যমন্ত্রী যখন বলেন মেয়ারা গিয়ে বাংলাদেশে ভোট দোক, পাকিস্তানে ভোট দোক, তখন কোন মেয়ার কথা বলছেন? মহাশয়কলের কথা কি? যখন বলেন যে মিয়া, করিমউদ্দিনের মতো মিয়া মহাশয় কি নাকি? হ্যাঁ। এরপরে যখন সরকার পক্ষের মুখ্যমন্ত্রী যখন বলেন যে আমার মামা চাচার ভোটের দরকার নাই, আমার লুঙ্গি টুপির ভোটের দরকার নাই, আমার বারবার বলি যে আমার দলে আপনারা আসবেন না, তখন মেয়ারা আপনার নীলজ্জর মতো আমার দলে আসেন। আজকে আপনি বলছেন মেয়াদেরকে মিয়া বলা হয়, কিন্তু না, আজকে আপনার বরাক উপত্যকার সফরে
বরাক উপত্যকার সফরে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে 13টা সিটের মধ্যে 9টা সিট আমি পাবো আর 4টা মেয়ারা পাবে। তো কোন মিয়া? বরাক উপত্যকার মানুষকে তো মিয়া বলেছেন, বরাক উপত্যকার যারা মুসলমান এদেরকে মিয়া বলেছেন। আপনার করিমউদ্দিন সাহেবকে তো মিয়া বলেছেন। আমরা তো আসলে মিয়া নাই, আর মিয়া বলে কোনো জাত নাই, মিয়া বলে কোনো জাত নাই। মানে আপনার হেমন্ত বিশ্ব শর্মা সবসময় টার্গেট করেন মিয়া মিয়া, কিন্তু মুসলমানের ব্রহ্মপুত্র বলি হোক, বরাক উপত্যকার মুসলমানের হোক, সময়ের সঙ্গে নামের পরিবর্তন হয়। এক সময় এনআরসির আগে আসামের মুসলমানের নাম ছিল বাংলাদেশি। আফটার এনআরসি আসামের মুসলমানের নাম হয়েছে মিয়া। এর বাদে এসআর হওয়ার পরে মুসলমানের নাম হয়েছে অসিনাকি। এরা ভবিষ্যতে আরও একটা নাম হবে। এর জন্য এই যে দলের মুখ্যমন্ত্রী এইভাবে বলেন, এর বাদে ওই দলে গিয়ে করিমউদ্দিন যে এজিপিতে জয়েন করেছেন, এজিপি আর বিজেপি একই কথা। করিমউদ্দিন যদি সরকার দলে যাওয়ার যদি ইচ্ছা ছিল আর আহ্বান জানাচ্ছেন যে সরকার দলে ভোট দেওয়ার জন্য, তাহলে বিজেপিতে জয়েন করতেন, বিজেপির টিকিটে নিয়ে সুনাইতে খেলতেন, তাহলে মানুষ ভাবত যে সরকার দলের প্রার্থী। এজিপি তো সরকার, এজিপি তো জুট সঙ্গী। আজকে এজিপি জুট সঙ্গে কেন ভাই মাসির তো ভাইয়ের সঙ্গে যাবে, খুদ নিজের ভাইয়ের সঙ্গে থাকো না তুমি, তেথ যদি দরদ আছে। আমরা দেখলাম যে করিমউদ্দিন বড় ভূঁইয়া অগপথের যুগ দেওয়ার পর একটা ফেসবুক তিনি লাইভ করেছেন এবং সেখানে তিনি আপনার নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি বলেছেন যে বিজেপি আমলে সুনাইতে একটা ভয়ের রাজত্ব ছিল, ত্রাসের রাজত্ব ছিল, মানুষকে আক্রমণ করা, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা। এইটা থেকে আমি গত 5 বছর সুনাইবাসীকে মুক্তি দিয়েছি। এই কথাটা বলে তিনি আগামী 5 বছর ওটা থেকে মুক্তি চাইছেন। তো আপনার নাম করেননি, কিন্তু বুঝাই যাচ্ছে তিনি আপনাকে টার্গেট করেছেন। এই বিষয়ে আপনার কি মত? দেখেন, একটা কথা, আপনি সুনাই থানা থেকে আপনি রেকর্ড নিতে পারেন। 2016 থেকে 2021 পর্যন্ত সুনাই এলাকাতে ক্রাইম বন্ধ হয়ে গেছিল, সুনাইতে কেস রেজিস্টার বন্ধ হয়ে গেছিল। মানে আগের থেকে 10%ও কেস রেজিস্টার হতো না। আমি যখন বিধায়ক ছিলাম তখন সুনাই হাই স্কুলে, নিত্যগোপাল হাই স্কুল যে কোনো হাই স্কুলে মেট্রিক পরীক্ষাতে আগে সিআরপি দিতে হয়েছে, কিন্তু আমার সময় সিআরপি দিতে হয়নি। সুনাইতে আমি 5 বছর বিধায়ক ছিলাম, কোনোদিন সিআরপি ডাকা হয়নি। সুনাই এত শান্ত ছিল, কেউ কেউর জমিন দখল করতে পারেনি, কেউ কেউর মেয়েকে অপহরণ করতে পারেনি, কেউ কোনো সব মানুষের নিরাপত্তা ছিল। একজন যুবতী সোনাবাড়ি কাটতেনে কসুদরম পরে রাত্রে 12টার সময় হাঁটিয়ে যাওয়ার এই সৎসাহসিকতা আসছিল। কিন্তু করিমউদ্দিনের সময় এটা অরাজকতা চলছে, এর জমিন হে দখল করতেছে, এরে মারতেছে। আজকে কয়েকটা মার্ডার হয়েছে সুনাইতে। আজকে মহিলাদেরকে নিয়ে সুনাইয়ের জমি, মানে ক্ষেতের জমিনে মারা হয়েছে, বাচ্চা মারা হয়েছে, মানুষদেরকে মারা হয়েছে। সুনাইতে 2 জন যুবককে পুলিশ এনকাউন্টার করেছে। এটা করিমউদ্দিনের সময়, এটা আমার সময় না। একটা উদাহরণ দিতে পারবেন না আমার সময় যে কোনো সুনাইতে কোনো ঝগড়াঝাটি হয়েছে। করিমউদ্দিনের সময় এবং অতীতে সবগুলা হয়েছে। আমার সময় পিস ছিল। হ্যাঁ, একটা কথা বলতে পারি, দলালরা কিন্তু গড়ে বসেছিল আমার সময়। যারা দলালরা গড়ে বসেছিল, আজকে গ্রামে যে পয়সা নিয়ে বিচার করতো, এরা গড়ে বসেছিল। এদের অসুবিধা হচ্ছে। আম মানুষ আপনি দেখেন, আমি যদি আমার সময় যদি গুন্ডারাজ হতো, তে আমি 44,000 বুটে জিতেছি। আমি যখন হারি তখন 54,000 বুটে হেরেছি। আমার এন্টি ইনকামবেন্সি ছিল না। করিমউদ্দিনে দেখবেন উনার এন্টি ইনকামবেন্সি কত আছে, কারণ উনি তো 6 মাসের এমএলএ। 4.5 বছর থাকেন গৌহাটিতে। ওখানে টক শো, ওখানে আমাদের মুখ্যমন্ত্রীর সুতলিপি মতো টক শো করেন। আর আগের দিনেও জেতার পরেও যে তাই 26-এ বিজেপি থেকে খেলবেন, ওটা জেতার পরেও বোঝা গেছে। কারণ জিতে গিয়ে শতকরা 90% মুসলমানের বুটে জিতে গিয়ে অ্যাসেম্বলিতে গিয়ে মানে সংস্কৃতের শপথ নিয়েছেন। দেশ স্বাধীনতা হওয়ার পরে একজন মুসলমান মানুষ
সংস্কৃতের শপথ নেননি। সংস্কৃতের শপথ নেওয়া অপরাধ নাই, আমি অপরাধ বলবো না, কিন্তু আমরা মুসলমানের পরম্পরা আল্লাহর নামে শপথ লওয়া, আমরা বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহর নামে শপথ করি। কারণ এই যে মানে বিধানসভা, এই বিধানসভা একটা পবিত্র স্থান, যে যার ধর্ম মতো এই ধর্মর ইয়াদ করিয়া, আজকে হিন্দু মানুষের ধর্ম ইয়াদ করে, খ্রিস্টান মানুষের ধর্ম ইয়াদ করে, মুসলমানরা যখন জনসেবাতে আসছে, এই পবিত্র স্থান যেটা সদন, এই সদনকে বলা হয় এত পবিত্র যে মন্দির, মসজিদ, খ্রিস্টান মানে গির্জা, গুরুদ্বারা সব মিলিয়ে যত পবিত্র, এটা হয়েছে এর চেয়ে বেশি পবিত্র, কারণ এখানে আইন প্রণয়ন করা হয়। আজকে এই সদন আর করিমউদ্দিনের মতো ব্যক্তি, আরও কিছু বিধায়ক যাওয়ার পরে এই সদনটা আর পবিত্র থাকছে না, এই সদনটা এরা গিয়ে অপবিত্র করে দিছে। এর লাগিন আগামী 2026-এ এই যে ইলেকশন হবে, কংগ্রেসের সরকার হবে, আমরা ভালো পানি দিয়ে, গঙ্গার পানি দিয়ে, বলা নদীর পানি দিয়ে, 7 নদীর পানি দিয়ে আমরা এটা ধুলাই করে এই পবিত্রতা ঘুরিয়ে আনবো। আর গৌরব গগৈ সরকার হবে কংগ্রেসের, এটা ধরিয়ে নেবেন আপনারা, না হলে সদন পবিত্র হবে না। আচ্ছা, আপনার বিরুদ্ধে আপনার প্রথম যেটা আপনার যে লড়াইটা হবে, মেন লড়াইটা হবে করিমউদ্দিন বড়ভূইয়ার সঙ্গে আপনার লড়াইটা হবে। তো আমি দেখতে পাচ্ছি যে করিমউদ্দিন বড়ভূইয়ার সঙ্গে কংগ্রেসেরও কিছু লোক যুক্ত হয়েছেন, এবং তার যে একটা নিজস্ব নেটওয়ার্ক ছিল সেরকম তারা লোক, এবং দেখলাম অ্যাকচুয়ালি পঞ্চায়েতেও যুক্ত হচ্ছে। তো এতে দেখা যাচ্ছে, এতে কি মানে আপনি একটু চিন্তিত নন যে কংগ্রেসের একটা ভোট ব্যাংকে ধস নামতে পারে? দেখেন একটা কথা চয়নবাবু, এই যে টিম যেটা, আমি যখন কংগ্রেসে জয়েন করি, এই যে যারা কংগ্রেসই করিমউদ্দিনের সঙ্গে আছে, এরা কিন্তু আমার জয়েনিংয়ের সময় বিরোধিতা করেছিল যে আমিনুলকে কংগ্রেসে নিতে লাগে না, কংগ্রেসের হাইকমান্ড এদের কথা শুনেনি। যখন আমি জয়েন করলাম, জয়েন করার 3 দিন পরেও লোকসভা নির্বাচন ঘোষণা হয়, শিলচর সমষ্টি এবং করিমগঞ্জ সমষ্টিতে, লোকসভা সমষ্টিতে আমাকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এই যে কংগ্রেসি যারা তথাকথিত 2 নম্বরী কংগ্রেসি, এরা সহ, করিমউদ্দিন সহ, এদের একটা প্ল্যান ছিল যে আমরা সোনাইতে কংগ্রেসের ভোটটা কমায় দিই, আমরা কংগ্রেসের হাইকমান্ডকে বলবো যে আমিনুল জয়েন করার কারণে কংগ্রেসের ভোট সোনাইতে কমে গেছে। এর জন্য এরা পুরা টিমে বিরোধিতা করছে, পুরা টিমে। বিজেপি করেছে, তৃণমূল করেছে, সরাসরি এআইডিএফ তো তৃণমূলকে সমর্থনও করেছে, রাধেশ্যাম বিশ্বাসকে তৃণমূলের প্রার্থী সমর্থন করেছে। ফল কি হয়েছে যে আজকে সবে বিরোধিতা করার পরেও আমাদের বিজেপির যিনি সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় 44,000 ভোট পেয়েছেন সোনাইতে, আর এআইডিএফের সমর্থিত রাধেশ্যাম বিশ্বাস 6,000 ভোট পেয়েছেন। আর যে সূর্যকান্ত সরকার সোনাইতে এমন কোনো মিটিং করেনি, যা করেছি আমি করেছি, করার পরেও 94,000 ভোট পেয়েছেন, হাইয়েস্ট সোনাইর ইতিহাসে হাইয়েস্ট ভোট। এটা বিরোধিতার কারণে আপনি বলছেন যে এই যে টিমটা গেছে, যেটা আপনি বলছেন, এরা যাওয়ায় আপনার তেমন কোনো ক্ষতি? এমন কোনো ভোটার আমার সঙ্গে আছে, 99% ভোটার আমার সঙ্গে আছে। কিন্তু এই যে আমরা যে দেখলাম যে গণহারের ইস্তফা চলছে, এই চলছে, সেই চলছে। আরে দাদা, গণহারের ইস্তফা চলছে দেখতেছেন, আর গণদেবতা আমার ঘরে দেখবেন এসে, প্রত্যেক দিন হাজার মানুষ আসেন, হাজার ভোটাররা আসেন, যারা শুধুমাত্র মানে আমার ঘরে দেখবেন এক টাকের মতো মালা হয়েছে, এক টাকের মতো মানে গামছা হয়েছে, এতটা বেশি এরা আমাকে আদর করতেছেন। আজকে বলছেন যে আমরা 2011-তে আপনাকে হারে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম, এখন বিধায়কের একজন প্রয়োজন, জনপ্রতিনিধির প্রয়োজন আমরা গত 5 বছর পাইনি। মানুষ অনেক বিপদে পড়েছে, প্রতিনিধিকে পাইনি। আমাকে রাতে 2টার সময় ফোন করলে পেতাম, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে ট্রাফিক পুলিশ যাওয়ার আগে আমি যেতাম, কোনো এক জায়গাতে ঘরে আগুন লাগলে ফায়ার ব্রিগেড যাওয়ার আগে আমি যেতাম, কোনো মেডিকেলে কারো রক্তের প্রয়োজন রাতে 2টার সময় আমি গিয়ে মেডিকেল কলেজে খাড়া হতাম। এই যে সার্ভিস মানুষ ভুলেনি। এর জন্য সোনাইতে একবারে পুরো জনদেবতারা সবরা আমার লগে আছে, সোনাইয়ের ভোটাররা আছেন। আপনারা দেখবেন যে করিমউদ্দিনের অবস্থাটা কি হয়। উনি ভোট পাবেন, হয়তো অন্য ইউডিএফতে যদি খেললে হয়তো সিকিউরিটি ফরফিটেড হতো, কারণ ইউডিএফের দলের উনি এমএলএ ছিলেন,
এত বয় ছিল ওনার যে গত 5 বছর কাম করেননি, এর জন্য ইউডিএফের ভোটাররা ওনার সঙ্গে নাই, একটাও নাই, বয় ছিল। এখন সিকিউরিটি বাঁচানোর জন্য এজিপি বিজেপিতে গিয়েছেন, হয়তো অ্যাটলিস্ট সিকিউরিটি পারবেন, কিন্তু আদৌ উনি ইলেকশন খেলতে পারবেন? কোন 17% হিন্দু ভোট তো পাবে, 17% হিন্দু ভোট, যেটা 13% এটা তো পাবেন। 13% হিন্দু ভোট যারা দেখেন, আপনারা কি বলতে পারেন সব হিন্দুরা বিজেপি? না, সুনাইতে কমিটেড হিন্দুরা কংগ্রেসে আছে, কমিটেড হিন্দুরা কংগ্রেসে আছে। আর এখন যারা হিন্দুরা আছে সুনাইতে, ওই হিন্দুরার মনে খুব আছে যে আমরা যেখানে আমাদের সঙ্গে চাতলা বেলি ছিল, গুম্বুর ছিল, বড়াখাই ছিল, এদেরকে ডিলিমিটেশন সরিয়ে আমাদেরকে আইসোলেটেড করা হয়েছে, আমাদের বুথের গুরুত্বহীন করা হয়েছে বিজেপি। আমাদের যে গুরুত্ব ছিল বুথের সময় গুরুত্বহীন করেছে। এর জন্য এই গুরুত্বহীন করার কারণে বিজেপিকে আমরা এজিপির প্রার্থীকে আমরা ভোট দিব না। আজকে সুনাইর হিন্দু ভোটাররা আপনাকে বলছি চয়নবাবু, সুনাইর 35,000 হিন্দু ভোট আছে, এর মধ্যে 21,000 আছে বেঙ্গলি হিন্দু ভোট, 9,000 আছে আপনার মণিপুরি ভোট, মাইতাই মণিপুরি ভোট, আর 4,000 আছে হিন্দি স্পিকিং ভোট, 1,000 আছে ট্রাইবেল ভোট। আজকের দিনে আপনাকে বলছি যে বেঙ্গলি হিন্দু ভোট বলেন, মণিপুরি বলেন, এদের মনে খুব আছে, মণিপুরের মনে খুব আছে যে মানে মণিপুরের যেটা ইনসিডেন্ট হয়েছে, মণিপুর যে এই বিজেপি গভর্নমেন্টটা শান্ত করতে পারেনি, মণিপুরের তারা আত্মীয় স্বজনরা এখনও মণিপুরের অনেক পরিবারে আশ্রয় নিয়ে আছে, এরা কিন্তু বিজেপির প্রার্থীকে ভোট দিবে না, কারণ মণিপুরের ঘটনাটা সবের মণিপুরি মানুষের জানা আছে। আপনি বলছেন যে এই হিন্দু ভোটে সব মানে বেশ অনেকটা ভোট আপনি পেয়ে যাবেন। অনেকটা ভোট, কিন্তু আমি 70% ভোট পাবো। আজকে মণিপুরি ভোটরা বলছে যে আমাদের একটা সমষ্টি ছিল লক্ষ্মীপুর সমষ্টি, ওটা ডিলিমিটেশনে শেষ করা হয়েছে, মণিপুরিকে 60 ভাগে বিভক্ত করা হয়েছে, এই খুব এদের আছে। আজকে হিন্দু বাঙালির কথা হলো যে আজকে হিন্দু গুরুত্বহীন করা, আজকে কিছু হিন্দি স্পিকিং ভোট আছে, এদের বলা হল আমাদেরকে গুরুত্বহীন করা হয়েছে। এর জন্য দেখবেন এই যে গুরুত্বহীন বিজেপি যে ডিলিমিটেশনে বিজেপি দলে বিজেপি সরকারে যে হিন্দু ভোটারদেরকে শোনাইতে গুরুত্বহীন করেছে, এর জন্য এরা ভোট আমাকে দিবে। আর গত 5 বছর হাইয়েস্ট কাম করেছে হিন্দু এলাকাতে। আমার আগে 75 বছর হিন্দু এলাকাতে একটা কাজ হয়নি যেটা আমি করেছি। হিন্দু এলাকার কোনো রাস্তাঘাট, কোনো মন্দির, কোনো শ্মশান বাকি থাকে নিয়ে আমি করিনি। এর জন্য হিন্দু মানুষের তার মানে আমরা আমিনুল হক সাহেবের কথা বুঝতে পারলাম, তিনি একটা কথা বলতে চাইছেন যে তিনি তো করিমউদ্দিন বড়ভূঁইয়াকে প্রতিদ্বন্দ্বী ধরছেন না, তিনি বলছেন যে করিমউদ্দিন বড়ভূঁইয়ার জামানত বাজেয়াপ্ত হবে। এক্স্যাক্টলি জামানত বাজেয়াপ্ত হবে, কারণ আপনি এটা বলছেন যে তার কমিটির যেটা ইউডিএফের ভোটার ছিল সেটাও সঙ্গে নেই। আজকে ইউডিএফের ভোটার সঙ্গে নাই, মানে কিন্তু কয়েকজন জেলা পরিষদ তো আপনার খুব দেখেন, জেলা পরিষদ যারা একজন জেলা পরিষদ উনি সরাসরি উনি তো নির্দল তিনি জিতেছেন, জিতে প্রথম বিজেপিতে জয়েন করেছেন, এখন এজিপিতে জয়েন করেছেন। ওনার তো সমর্থক বেস আছে। উনি নির্বাচনের সময় একটা কথা বলেছিলেন যে আমি জিতে কংগ্রেস দলে জয়েন করব। এর লেগে ভোটারের মনে খুব আছে। আরেকজন কংগ্রেসের বুথে জেলা পরিষদ হয়েছেন, যারা এদের কোনো ভোট ব্যাংক নাই, ভোট ব্যাংক হয়েছে কংগ্রেসের। এর জন্য দেখবেন এদের কোনো গুরুত্ব থাকবে না, সমস্ত ভোট কিন্তু আপনার কংগ্রেসের ফেভারে পড়বে। আর মুসলমানরা কিন্তু এজিপি বিজেপিকে ভোট দিবে না, কারণ দেখেন গত 2 দিন আগে আসাম ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বরপেটা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ফখরুদ্দিন আলী আহমদের নাম ছিল, বরপেটা মেডিকেল কলেজের নাম ছিল ফখরুদ্দিন আলী আহমদ বরপেটা মেডিকেল কলেজ, ওটাকে যে নাম পরিবর্তন করা হয়েছে এটা মুসলমান মানুষের মনে খুব আছে। কারণ ফখরুদ্দিন আলী আহমদ সাধারণ একজন ব্যক্তি ছিলেন না, উনি আসাম সরকারের মন্ত্রী ছিলেন, এর বাদে প্রাক্তন মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এর বাদে ভালো একজন হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, এর বাদে নর্থ ইস্টের এই যে উত্তর পূর্বাঞ্চলের একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতি ছিলেন। আর প্রথম কথা হয়েছে উনি গড়িয়া মুসলমান, উনি মুয়া মুসলমান নয়। এই যে গড়িয়া মুসলমানকেও রক্ষা করেননি মানে আমাদের মুখ্যমন্ত্রী। এই যে যেটা আপনার ক্যাবিনেট ডিসিশন হয়েছে, এই ক্যাবিনেটে তো এজিপির মন্ত্রীরা আছেন। যদি করিমউদ্দিন বড়ভূঁইয়ার এজিপির প্রতি এত দরদ, তাহলে এই ক্যাবিনেট মন্ত্রীদেরকে বলতে লাগছিল তোমরা এই যে নামের পরিবর্তনটা তোমরা বিরোধিতা করো,
আজকে করিমউদ্দিন বড়বড়িয়ার একটা লজ্জা থাকা দরকার ছিল, কারণ করিমউদ্দিনের নামে একটা জেলা ছিল করিমগঞ্জ জেলা, ওটাকে শ্রীভূমি করা হয়েছে। করিমউদ্দিন বড়বড়িয়ার করিমউদ্দিন নামের প্রতি যদি ওনার রেসপেক্ট থাকতো তাহলে উনি হয়তো বিজেপি এজিপিতে যেতেন না, কারণ আসাম জেলার একটা জেলার নাম পরিবর্তন করা হয়েছে যেটার নাম করিমগঞ্জ জেলা। এটার অপরাধটাই ছিল যে করিমউদ্দিন নাম। আজকে মুখ্যমন্ত্রী করিমগঞ্জে এসে বলেছিলেন যে সাংবাদিকরা বলেছিল যে এটার নামের তো বিরোধিতা হচ্ছে। कौन लोग विरोधिता कर रहा है? करीम वाला हम क्या नहीं करेगा। अरे करीम को तो মানে করিম নাম নিয়ে মুখ্যমন্ত্রী ঠাট্টা করেছেন। এই নির্লজ্জ করিম, যদি সত্যিকারের ওনার নাম যদি করিম হইয়া থাকে তাহলে ওনার লজ্জা থাকা দরকার ছিল যে দলে ওনার নামের পরিবর্তন করে আজকে ফখরুদ্দিন আলী আহমদের নামের পরিবর্তন করছে। এর যে এই ব্যক্তিহীন শুধুমাত্র রাজনীতি করার জন্য ওনার নামকে উনি বিসর্জন দিতে পারেন, এই ব্যক্তির প্রতি মানুষের কি রেসপেক্ট থাকবে আর কি ভরসা থাকবে। অনেক ধন্যবাদ আমিনুল্লাহ আপনাকে। আপনি খুব সুন্দর একটা আপনি সবসময় আমিনুল্লাহ সবসময় সুন্দর ইন্টারভিউ দেন। আজকে খুব সুন্দর আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।